আমরা কথা বলছিলাম ধারাবাহিকভাবে মূলত দেশের গ্রামীণ অর্থনীতি নিয়ে। যেহেতু আমি 2000 সাল থেকে গ্রামের গরিব মানুষদের নিয়ে কাজ করি, হতদরিদ্র মানুষদের নিয়ে কাজ করি, মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের নিয়ে কাজ করি, আমার এখানে একটা অবজারভেশন আছে। আমি বাংলাদেশ পোর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যখন আমি চালাই, তখন শুরু করি, তখন 2000 সাল, এখন 2026। তাহলে এই 26 বছরে আমার বিভিন্ন অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে আমার চাকরির কিছু অভিজ্ঞতা আছে, আমি সেটা ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই ডায়েরিটা আমি যখন বাণিজ্য মন্ত্রণালয়ের বিএফটিআই, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট, বিএফটিআই, এটা মূলত একটা বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় একটা রিসার্চ প্রতিষ্ঠান। সারা পৃথিবীতে বাণিজ্যের সাথে জড়িত বাংলাদেশে যেসব অর্থনীতিবিদ থেকে শুরু করে যারা এখানে দেশের জন্য সার্ভ করেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে যে কোনো মন্ত্রণালয়, তাদের ট্রেনিং ইনস্টিটিউট, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় বা কমার্স মন্ত্রণালয়, এই যে অর্থের সাথে যে জড়িত তাদের এখানে আমি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে ছিলাম। মূলত আমি ফাইন্যান্সের সাইটে দেখতাম, অথবা বলা যায় যে সিইওর পরপরই অফিস ম্যানেজমেন্ট বলতে যেটা বোঝায়। তো আমাকে মাঝে মাঝে মিনিস্ট্রিতে যেতে হতো। আমি মন্ত্রী পর্যায়ের লোকদের সাথে মিটিং করতে হতো, বিশেষ করে সচিবদের সাথে সাথে মিটিংয়ে অংশ নিতাম। তো যাই হোক, পর্যায়ক্রমে আমি আপনাদের সাথে আলোচনা করবো এগুলো। তো সেই মিনিস্ট্রিতে যা আসা কিংবা সে কাজের সময় ডায়েরিটা, এটা 2015-16 সালের ডায়েরি, 19-10-16, 19-10-16। এখান থেকে কিন্তু আমার একটা কবিতা লেখা। যাই হোক, আমি একটু স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম। আমরা কথা বলছিলাম মূলত গ্রামীণ অর্থনীতি নিয়ে। আমরা রিসার্চের কথা যেহেতু আসলো, রিসার্চ কীভাবে করতে হয়, রিসার্চের পলিসি কীভাবে ডাটা ম্যানেজমেন্ট বা ডাটা থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে উপস্থাপন করতে হয়, আমরা এই জাতীয় ভিডিওতে সেগুলো আলোচনা করব না। কেন আলোচনা করব না? আমরা এটারে নিরস এবং মানে সহজে বোঝা যায় না এমন করতে চাচ্ছি না। আমরা এটারে একটা গল্পের মতো সাজাতে চাচ্ছি। তাহলে আমরা দেখতে পেলাম কি, যে গ্রামে মূলত 3 শ্রেণীর মানুষ বসবাস করেন: অতি উচ্চ থেকে উচ্চ শ্রেণী বা এলিট শ্রেণী বলি আমরা যারা, মধ্যবিত্ত, আর একটা হচ্ছে নিম্নবিত্ত বা হতদরিদ্র অথবা বেগার শ্রেণীর। দিনমজুর থেকে শুরু করে কামার কুমোর, তাঁতি, জেলে, ঠেলাওয়ালা, কিংবা একজন মুচি, কিংবা একজন চুল ছাটা লোক, তারা 2 রকমের হতে পারে। তারা মধ্যবিত্ত হতে পারে, আবার তারা গরিবও হতে পারে। একইভাবে আরেকটা শ্রেণী এখানে আছে যারা একেবারেই হতদরিদ্র, তাদের ভূমি থাকে না বা নিজস্ব জমি থাকে না, অথবা কিছু জমি আছে যে জমিতে তারা বসবাস করে, কৃষি জমি নাই, কিংবা তাদের মূলধনের স্বল্পতা আছে, কিংবা তাদের মেধার স্বল্পতা আছে, তারা একটা স্টার্ট আপ কীভাবে করতে হয় তারা বোঝে না, কিংবা তারা একটা স্টার্ট আপের দিকে যায় না, একটা ব্যবসা বাণিজ্যের দিকে যায় না। তারা মূলত দিন বেসিস বা দৈনিক ভিত্তিতে যা ইনকাম করে ওটাই খরচ করে, এটাই তাদের জীবন। তাদের পিছনে কোনো টান নাই, সামনে কোনো টান নাই, জীবন নিয়ে কোনো আকাঙ্ক্ষা নাই, জীবন নিয়ে কোনো পরিকল্পনা নাই। এই শ্রেণীকে আমরা দেখতে পাই সমাজের সর্বনিম্ন স্তরের। আমাদের এলাকায় বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন আছেন। তার ভিতর একটা গ্রুপ আছেন, এথনিক গ্রুপ। তারা বড়লোকদের একটা জমিতে বসবাস করে,
জুতো সেলাই করে। আচ্ছা, এই শ্রেণীর যে মানুষগুলো, তারা যে একদম আয় করে না তা কিন্তু না, কিন্তু তাদের ভিতর যেটা লক্ষ্য করা যায় যে একটা জমি কিভাবে কিনতে হবে, একটা বাড়ি কিভাবে কিনতে হবে, এটা তাদের ভিতর দেখা যায় না। একইভাবে আমাদের এলাকায়, যেহেতু আমার ভিডিওগুলো অনেকেই দেখেন, আমি কারো নাম বলবো না বা কোনো গ্রুপের নাম উল্লেখ করাটা ভালো দেখায় না, তারা ছোট ছোট কাজ করেন, তারা বংশ পরম্পরায় এই কাজগুলো করে আসছেন। কিংবা নরসুন্দর হতে পারে, কিংবা হাঁড়ি পাতিল তৈরি হতে পারে, মানে মাটির হাঁড়ি পাতিল, এই যদি আরও অনেক কাজ আছে, তারা এগুলো করেন। কিন্তু তাদের ভিতর এই যে দিন বেসিস যে ইনকাম, এই ইনকাম থেকে কখনোই তাদের দেখা যায় না যে তারা একটা পাশের একটু জমি কিনে সেখানে একটা দোকান দেওয়া বা অন্য একটু কাজ করা বা অর্থনৈতিক আরেকটা প্রবৃত্তি হয় এমন কোনো কাজ করা, এটা আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই তারা বংশ পরম্পরায় একই কাজ করে আসছে এবং করে যাচ্ছে। কিন্তু আসার বিষয় হচ্ছে, বর্তমান প্রজন্মের যে সন্তানরা হচ্ছে, যেহেতু আমি আগের ভিডিওতে বলছি যে মায়েরা শিক্ষিত হচ্ছেন, এই মায়েরা কিন্তু চাচ্ছেন না তাদের সন্তানেরা এই পেশায় থাকুক। তারা ধীরে ধীরে ডাইভার্ট হচ্ছেন, তারা স্কুলে যাচ্ছেন, কলেজে পড়ছেন এবং তারা দেশ বিদেশেও যাচ্ছে। তারা পেশা পরিবর্তন করে অন্যান্য ব্যবসায় নিয়োজিত হচ্ছে। আমি অনেককেই দেখেছি তারা এখন বিভিন্ন পেশায়, ছোট ছোট ব্যবসায় কিংবা চাকরি খুঁজছে। তারা বাপদাদাদের এই প্রফেশনটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। বিশেষ করে যারা ইউনিভার্সিটি কিংবা কলেজ লেভেলে চলে গিয়েছে বা যাচ্ছে, তাদের ভিতর শহর কেন্দ্রিক যে মাইগ্রেশন থেকে ঝোঁক তাদের লক্ষ্য করা যাচ্ছে। আমরা মোটা দাগে মোটামুটি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সমস্যাগুলোকে আগে একটু দেখব। প্রথম কথা হচ্ছে যে তারা ভূমিহীন হয়, কিংবা তাদের যে ভূমিটুক, যে জমির পরে তাদের ঘর বাড়ি থাকে, এর বাইরে খুব বেশি একটা জমি তাদের থাকে না যেটা দিয়ে তারা চাষাবাদ করতে পারে বা ফসল ফলাতে পারে। এই শ্রেণীর মূল সমস্যাগুলো শুধু জমি নয়, তাদের অর্থনৈতিক বেশ কিছু সমস্যার মধ্যে হচ্ছে তারা কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে না, শুধুমাত্র কোনো একটা নির্ধারিত পেশা ছাড়া অথবা পেশা ছাড়া যেসব কর্মকাণ্ড চলে। যেমন একজন শ্রমিক কোনো দিন রিক্সা চালাচ্ছে, কোনো দিন দিনমজুরি কাজ করছে, কোনো দিন কাজ না থাকলে ঘরে বসে থাকছে। একইভাবে কেউ আবার সুন্দরবন অঞ্চলে মাছ ধরতে যাচ্ছে। যখন এলাকায় কাজ থাকে না, তখন তারা সুন্দরবনে, আমি বাগেরহাট অঞ্চলের কথা বলছি, সুন্দরবনে মাছ ধরতে যায়। শীতকাল এলে তারা ধান কাটে, আবার কখনো কখনো তারা মাইগ্রেট করে ঢাকায় আসে, ঢাকায় এসে মূলত বিভিন্ন জায়গায় কাজ কারবার করে। এই শ্রেণীর মূল যে সমস্যা তা হচ্ছে তাদের ভিতর সচেতনতার অভাব, শিক্ষার অভাব, মূলধনের অভাব, স্বাস্থ্য সেবার অভাব, খাদ্য নিরাপত্তার অভাব। ফলশ্রুতিতে কি হয় আমরা দেখতে পাই, তারা অল্প জমির ভিতর ছেলে মেয়ে, কখনো ছেলেদের বিয়ে হলে তাদের সংসার গড়ে ওঠে, মেয়েদের বিয়ে হলে মেয়েরা অনেক সময় দরিদ্র শ্রেণীর মানুষ হতে তাদের আত্মীয় স্বজন দরিদ্র হয়, মেয়ের জামাইরা দরিদ্র হলে তারা এসে আবার এখানে বসবাস করে। ফলে একটা বস্তির মতো পরিবেশ সেখানে অল্প জায়গার মধ্যে গড়ে ওঠে। ফলে তাদের মূল সমস্যা থাকে স্যানিটাইজেশন বা পায়খানা প্রস্রাবের, সেখান থেকে দুর্গন্ধ ছড়ায়, বিভিন্ন রকম রোগ ব্যাধি তাদেরকে মোটামুটি নিয়মিত পেয়ে বসে। তারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। তাদের একমাত্র স্বাস্থ্যসেবা সরকারি হাসপাতাল। বড় ধরনের কোনো অসুখ বিসুখ হলে তারা সরকারি হাসপাতালে যেটুকু পায়, এর বাইরে আর বড় ধরনের অপারেশন করতে পারে না। ফলে দেখা যায় ডায়াবেটিস হলে
কিংবা হৃদরোগ হলে বা কিডনির সমস্যা হলে তারা আসলে মৃত্যু তাদের শেষ পরিণতি, এগুলো আসলে কোনো চিকিৎসা তারা পায় না বা নেয় না বা গ্রহণ করে না। একইভাবে যারা নিম্নবিত্তের, তাদের খাদ্য নিরাপত্তা খুবই অভাব, তারা প্রতিদিন যা আয় করে তাই খায়, তারা পরবর্তী দিনগুলোতে বা দুর্দিনে কী খাবে তার কোনো নিশ্চয়তা তাদের থাকে না। ফলে তারা সমাজের সবচেয়ে অবহেলিত শ্রেণী। তারা আশেপাশে যারা মধ্যবিত্ত কিংবা বড়লোক তাদের বাসা বাড়িতে কাজ করে, তাদের কাজ কারবারে সাহায্য সহযোগিতা করে কিংবা তাদের কৃষি খামারে কাজ করে। ফলে কোনো বিপদ আপদ পড়লে তাদের কাছ থেকে ধার দেনা করে টাকা পয়সা আনে, পরবর্তীতে কেউ দেয়, কেউ ঘুরোঘুরি করে। একটা পর্যায়ে তারা আর্থিক নিরাপত্তায় ভোগে। যেহেতু তারা গরিব, ব্যাংক থেকে তাদের কখনোই কোনো লোন দেয় না। কিন্তু স্বাধীনতা পরবর্তী যে দেশের এনজিওগুলো এখানে তাদেরকে নিয়ে মূলত এক ধরনের ব্যবসা সবসময় চালিয়ে আসছে। কেন ব্যবসা চালিয়ে আসছে? একটা প্রতিষ্ঠানে একজন গরিব মানুষকে যখন লোন দেয়, তখন তার লোন ফেরত দেওয়ার অ্যাবিলিটি আছে কিনা এটা বাছ বিচার না করে তাকে একটা লোন দেওয়া হয়। হয়তো 5,000 টাকার একটা লোন তাকে দিল, সে ওই লোনটা শোধ দেওয়ার জন্য আরেকটা এনজিও থেকে আবার 5,000 টাকা আনে। তাহলে ওই 5,000 টাকার সুদ এবং আসল মিলে যখন 7 থেকে 8,000 টাকা হয়ে যায়, তখন সে আরেকটা এনজিও থেকে আরেকটা 5,000 টাকা আনে। তাহলে ওই 5,000 টাকা এনে যখন ওই জায়গায় শোধ দেয়, এখানে 7 থেকে 8,000 টাকা আবার সুদ সহ তাকে পেমেন্ট করতে হয়। এইভাবে সে একত্রে 3 থেকে 4 জায়গায়, কখনো কখনো 5 থেকে 6টা মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান থেকে তারা লোন করে লোনের একটা বোঝায় তারা নিপতিত হয় এবং লোনের বা ঋণের বোঝা জর্জরিত হয়ে যায়। অনেকে একটা পর্যায়ে গ্রাম থেকে পালিয়ে যায়, শহরে চলে যায়, 2 বছর 3 বছর 5 বছর পরে আবার গ্রামে ফিরে এসে চেষ্টা করে লোনের বোঝাটা কমাতে। কিন্তু ততদিনে অনেক এনজিও হাওয়া হয়ে যায়, অনেকে তাদের কাছে আর আসে না। এইভাবে এই শ্রেণীটা অর্থনৈতিক একটা দুর্বিষহ পরিণতির দিকে এগিয়ে যায়। অন্যদিকে যারা দরিদ্র শ্রেণীর, তাদের ভিতর প্রবণতা বা মাইগ্রেশন প্রবণতা লক্ষ্য করা যায়। তারা শহরে মাইগ্রেশনের দিকে ঝোঁকে, কারণ গ্রামে তারা ভালো থাকে না। বিভিন্ন কারণে তারা গ্রামে একটা সময় দুর্বিষহ জীবনযাপন করে। অনেকে অপরাধের সাথে জড়িয়ে যায়, যেহেতু তাদের মধ্যে শিক্ষার অভাব। তারা ঠিক একটা পরিবার নিয়ে যেহেতু আমি আলোচনা করছি না, আমি একটা শ্রেণীর বা একটা ক্লাসের কথা বলছি। এই শ্রেণীর ভিতরেই আমরা সমাজের যত অন্যায়, যত দুর্বৃত্তায়ন, যত অপরাধ প্রবণতা আমরা দেখতে পাই, চুরি, ডাকাতি, ছিনতাই, আমরা সব এই শ্রেণীর মানুষের মধ্যেই দেখতে পাই। আমি অনেক ছিনতাইকারীকে চিনি, 1-2 জন ছিনতাইকারীকে চিনি যারা এই শ্রেণীর। 1-2 জন চোর যারা এই শ্রেণীর। 1-2 জন মাস্তান তারা এই শ্রেণীর। একইভাবে এদের ভিতর এই যে মাইগ্রেশন, এই মাইগ্রেশনের ফলে যেটা হয় তা হচ্ছে তারা শহরে এসে বিভিন্ন সমস্যায় পড়ে, বস্তিতে থাকে। বস্তিতে থাকার ফলে যেটা হয়, বস্তিবাসীর যে রোগ ব্যাধি সেগুলো তারা ট্রান্সমিটার হিসেবে বা একটা মানে মিডিয়া হিসেবে শহর থেকে আবার গ্রামে নিয়ে যায়। যেমন এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ আপনারা জানেন, HIV, তারপরে রক্তবাহিত আরও বেশ কিছু রোগ আছে যেগুলো গ্রামে মূলত এই শ্রেণীর মাধ্যমে ছড়িয়ে যাওয়ার প্রবণতা আমরা বেশি লক্ষ্য করতে পারি। এই শ্রেণীর ভিতর ডায়রিয়াটা প্রকট আকার দেখা যায়। আমরা আরেকটা সমস্যা এই শ্রেণীতে দেখতে পাই, তা হচ্ছে পাচার। শহরে পাঠানোর কথা বলে তাদেরকে মূলত নারী এবং কিশোরী যে শ্রেণীটা
তাদেরকে বিভিন্ন প্রস্টিটিউটে পাচার করা হয়। বিশেষ করে আমাদের বাগেরহাট অঞ্চল থেকে শুরু করে যশোর অঞ্চলের এই একটা বিশাল রেঞ্জ, এটা যশোর থেকে মূলত পাচার হয় ভারতে, এবং তারা সেখানে বিভিন্ন প্রস্টিটিউট ইনস্টিটিউট থেকে ফিরে আসে বা পাড়া থেকে ফিরে আসে। যেহেতু ওখানে একবার নিয়ে যাওয়ার পরে তারা আস্তে আস্তে তাদের চোখ খুলে যায়, যেহেতু তাদের নিরাপত্তা নাই, দামি মানুষ নয়, তারা আবার ওখান থেকে ছাড়া পায়, একটা পর্যায়ে স্বাভাবিকভাবে তারা গ্রামে ফিরে আসে। এই যে নারী শিশুর যে পাচার আবার মাইগ্রেশন, এটা আমাদের সমাজের খুবই মারাত্মক একটা দিক। আমরা যদি আমাদের এই হতদরিদ্র শ্রেণীকে প্রোটেকশন না করতে পারি, তাহলে সমাজে আমাদের যে বিশৃঙ্খলাগুলো আমরা দেখতে পাই, চুরি, ডাকাতি, তারপরে মাদক, যেহেতু মাদকের মূল যারা এখানে গ্রাহক, তারা দেখা যায় যে অধিকাংশ নিম্ন আয়ের মানুষই মাদকাসক্ত থাকে। তারা বিড়ি, গাঁজা, হেরোইন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মাদকে আক্রান্ত থাকে। তো সব মিলে গরিব মানুষের এই শ্রেণীর দিকে আমরা যদি লক্ষ্য না করি, দেশ যদি লক্ষ্য না করে, তাহলে আমাদের সমাজের তার প্রভাব খুবই মারাত্মক আকার ধারণ করে, বা গ্রামীণ অর্থনীতিতে তাদের ভূমিকা মারাত্মক আকার ধারণ করে। গ্রামীণ অর্থনীতিতে কেন তারা খুবই গুরুত্বপূর্ণ? আমাদের বাগেরহাট কেন্দ্রিক যে অর্থনীতি, মাছের ঘের কিংবা কৃষি খামার সহ, ইদানিং গ্রামে শুধু বাগেরহাট নয়, সারা বাংলাদেশে নির্মাণ শিল্পে ব্যাপক পরিবর্তন আসছে। ছোট বড় প্রত্যেকটা মানুষ চেষ্টা করে পাকা ঘর গাঁথার, সেটা দোতলা হচ্ছে, তিনতলা হচ্ছে, চারতলা হচ্ছে। তাহলে নির্মাণ শিল্প থেকে শুরু করে যেখানে যত রকমের শিল্প কারখানা বলেন বা ছোট ছোট ইন্ডাস্ট্রি বলেন কিংবা কৃষিকাজ বলেন, সেখানে শ্রমজীবীদের একটা ভূমিকা অপরিহার্য। কারণ শ্রমজীবী মানুষ ছাড়া আমাদের টেকনোলজিগুলো বা আমাদের সেই সুবিধাগুলো এখনও উন্নত দেশের মতো নয় যে আমরা শ্রমিক ছাড়া চলতে পারি। এই শ্রেণী মূলত আমাদেরকে এইসব উৎপাদনে বা উৎপাদনশীলতায় ইন্ডিকেটর হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে দেশের মানুষ যত উন্নত হচ্ছে, শিক্ষিত হচ্ছে, তাদের ভিতর দারিদ্রতার প্রবণতা কমছে, অপরাধের প্রবণতা কমছে, মানুষ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে। সারাদিন পরিশ্রম করে যখন দেখে যে একটা মানুষ, আমি 500 টাকা ইনকাম করতে পারি না, কিন্তু আমি কিছু ফলমূল নিয়ে যদি বাজারে বসি, তাহলে ওর থেকে বেশি ইনকাম করতে পারবো, স্বাভাবিকভাবে মানুষ এভাবে ব্যবসায় ডাইভার্ট হচ্ছে। অন্যদিকে আমরা এই শ্রেণীর মধ্যে যদি শিক্ষা ছড়িয়ে দিতে পারি, আমরা যদি তাদেরকে জ্ঞানের আলো দিতে পারি, তাদেরকে বুঝাতে পারি যে শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে, শিক্ষিত হলে মানুষ আসলে মনুষ্যত্বের মর্যাদায় উপনীত হতে পারে, তাহলে তারা শিক্ষিত হবে, সমাজ পরিবর্তন হবে। তাহলে এই শ্রেণীর জন্য আমাদের কি করা দরকার? তাদের মৌলিক যে সুবিধা সেগুলো দেওয়া, সাপোর্ট দেওয়া। কারণ দিন শেষে তারা আমাদেরই মতো মানুষ, আমাদেরই সমাজের অংশ, আমাদেরই আত্মীয় স্বজন, তারা কিন্তু বিচ্ছিন্ন কেউ নয়। তাহলে তাদের কি দরকার? তাদের খাদ্য নিরাপত্তা দরকার, তাদের চিকিৎসা দরকার, তাদের স্বাস্থ্যসেবা দরকার, তাদের শিক্ষা দরকার, তাদের বাসস্থান দরকার, তাদের কর্মসংস্থান দরকার। এই প্রত্যেকটা জায়গায় রাষ্ট্রকেই কিন্তু দায়িত্ব নিতে হবে। কারণ এনজিওগুলো বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো যে কাজগুলো করে, সেই কাজগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ডে খুব বেশি একটা ভূমিকা রাখতে পারে না, কারণ তারা তাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য তেমন সহযোগিতা করে না। তারা ঋণ দেয়, কিন্তু ঋণের যে সুপারভাইজেশন সেটা শুধুমাত্র টাকা রিয়েলাইজেশনের সাথে জড়িত। তারা টাকাটা নিয়ে অর্থনৈতিক কী কাজের জন্য করে, কেন করে না, এগুলো নিয়ে তারা ভাবে না বা ভাবার প্রয়োজন বোধ করে না। তাহলে আমরা দেখতে পাই যে গ্রামীণ অর্থনীতিতে এনজিওগুলো যে ভূমিকা গ্রামের গরিব মানুষদেরকে নিয়ে করে, তা মূলত এক ধরনের শোষণ।
এই শোষণের মাধ্যমে মূলত গ্রামীণ জনগোষ্ঠী গরিব থেকে আরও ধীরে ধীরে ডিক্লিন হচ্ছে বা দরিদ্র হচ্ছে। এই দরিদ্রদের সেভ করার দায়িত্ব রাষ্ট্রযন্ত্রের। বিএনপি যখন ক্ষমতায় এলো বা ক্ষমতার আসার আগে তারা ঘোষণা দিয়েছিলেন যে তারা ফ্যামিলি কার্ড দিবেন, কৃষক কার্ড দিবেন। আমার মনে হয় এটা একটা যৌক্তিক পদক্ষেপ, কৃষি ঋণ মওকুফ করবে। এখন কথা হচ্ছে যে এটার সুফল যেন সত্যিকার অর্থে দরিদ্র জনগোষ্ঠী পায়, যেন সুবিধাবাদী পক্ষ বা সুবিধাভোগীরা বা দলীয় নেতাকর্মীরা যারা মাস্তান, ক্যাডার বা লেজুড়ি বৃত্তির সাথে জড়িত, তারা যেন এটার সুবিধা নিয়ে হতদরিদ্র মানুষদের ক্ষতি না করতে পারে। সত্যিকার অর্থে যারা কৃষক, তাদেরকে কৃষি ঋণ দেওয়া হোক, তাদেরকে আরও সহজ শর্তে প্রয়োজনে ভর্তুকি দিয়ে, প্রয়োজনে লোন না দিয়ে সরাসরি তাদেরকে আর্থিক সহযোগিতা করা যায় বা অনুদান হিসেবে দেওয়া যায়। আবার যদি কৃষি ব্যাংকের পলিসি এমনভাবে তৈরি করা যায় যে তারা বর্গা নিবে, তাদের জমি না থাকলেও তাদেরকে লোন দেওয়া হবে এবং তারা যেন টাকাটা ফেরত দেয়। এবং সত্যি সত্যি যারা যদি ঘূর্ণিঝড়ে তাদের ফসল নষ্ট হয়, জলোচ্ছ্বাসে বা বন্যায় যদি তাদের চিংড়ি ঘের ধ্বংস হয় বা মাছের খামার ধ্বংস হয়, তাহলে তারা তাদের কাছ থেকে রাষ্ট্রের টাকা ফেরত নেবে না। একইভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন মানুষ যদি কিছু টাকা মাস শেষে পায়, তাহলে তারা অন্তত একদিন হোক, 2 দিন হোক একটু শান্তিতে থাকতে পারবে। তারা ভালো কিছু করতে চেষ্টা করবে, বাচ্চাদের স্কুলে পাঠাবে, হয়তো হাই স্কুলে পাঠাবে কিংবা কলেজেও পাঠানোর সুযোগ পাবে। শুধুমাত্র এই যে আর্থিক সাহায্য সরকারের, কিংবা আমরা আরেকটা শ্রেণীকে দেখি, বয়োবৃদ্ধ, যারা আসলে খুবই কষ্টে থাকে, বিশেষ করে যারা একেবারে প্রবীণ অবস্থায় পড়ে যায়, আয় রোজগার যখন কমে যায় বা ডিক্লিন হয়ে যায় বা জিরো হয়ে যায়, তখন কিন্তু তাদের মানে পৃথিবীটা নরকের মতো অবস্থায় চলে যায়। তাদেরকে দেখার কেউ থাকে না, যেহেতু যে পরিবারের তারা থাকে, তাদের যারা আয় রোজগার করে তারা খুবই কম আয় রোজগার করে। যখন একজন মানুষ পৌঢ় হয়ে যান বা বৃদ্ধ হয়ে যান কিংবা সম্পূর্ণ পরিবার পর নির্ভর হয়ে যায়, তাদের অবস্থা শোচনীয় হয়ে যায়। এই দিকটা আমাদের লক্ষ্য করা উচিত। আমাদেরকে প্রবীণদের সাহায্য সহযোগিতা করা উচিত। বিশেষ করে রাষ্ট্রের, সমাজের সকলের উচিত আমাদের আশেপাশে যারা প্রবীণ আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করা, খোঁজ খবর নেওয়া। তাহলে আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারবো। আমাদের সমাজটা পরিবর্তন হবে। মনে রাখতে হবে, ধনী দরিদ্র সকলে মিলেমিশে এই সমাজ কিন্তু আমাদের। এখানেরই অংশ আপনি, আমি, আমরা সকলে। ধন্যবাদ।